ডিসেম্বর ১৯৭১ প্রায় ৯০,০০০ পাকিস্তানি সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করে। আর এই আত্মসমর্পণের সঙ্গেই ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়। পাকিস্তান ভেঙে দুটো অংশ হয়ে যায়, জন্ম নেয় একটা নতুন দেশ বাংলাদেশ। কিন্তু কেন এই যুদ্ধ হয়েছিল? কোন সামরিক কৌশল ব্যবহার করে ভারত এই যুদ্ধ জয় করেছিল? ১৯৭১ সালের যুদ্ধের পুরো কাহিনীই বা কী? আসুন এই ভিডিওতে আমরা সেই কথাই জানি। পাকিস্তান ভেঙে দুটো অংশে বিভক্ত হওয়ার বিষয়টা সম্ভবত পাকিস্তান গঠনের সময় থেকেই ঠিক হয়েছিল। ১৯৪৭ সালে ভারত ভাগের পর পাকিস্তান গঠিত হয় ভৌগোলিকভাবে সম্পূর্ণ আলাদা দুটি অংশ নিয়ে, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। এই দুই অংশের মধ্যে দূরত্ব ছিল প্রায় ২,০০০ কিলোমিটার। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের তুলনায় বেশি ছিল, কিন্তু তারপরও সমস্ত রাজনৈতিক ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। শুরু থেকেই পশ্চিম পাকিস্তানের মানুষ এবং পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করত। জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তান জাতীয় বাজেটের প্রায় ৭০% পেত। দুটি অংশের অধিকাংশ মানুষই মুসলিম হলেও তাদের ভাষা ছিল একেবারেই আলাদা। পশ্চিম পাকিস্তানের মানুষ উর্দু ও পাঞ্জাবি ভাষায় কথা বলতো, আর পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষই ছিল বাঙালি এবং তারা শুধু বাংলা ভাষায় কথা বলতো। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার এই বাঙালিদের উপর উর্দু ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। উর্দুকে জাতীয় ভাষা ঘোষণা করা হয় এবং সরকারি নথি, ডাকটিকিট, মুদ্রা থেকে বাংলা ভাষা সরিয়ে দেওয়া হয়। এই ক্রমাগত বৈষম্য পূর্ব পাকিস্তানে পশ্চিমের বিরুদ্ধে বিদ্রোহ জাগিয়ে তোলে। তবুও এসবের পরেও পরবর্তী প্রায় ২০ বছর পাকিস্তানের পরিস্থিতি মোটামুটি ঠিকই ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। চলুন এবার ১৯৬৯ সালের দিকে ফিরে যাই। তখন পাকিস্তানে চলছিল সামরিক শাসন। দেশের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ছিলেন জেনারেল ইয়াহিয়া খান। তিনি ঘোষণা করেন খুব তাড়াতাড়ি নির্বাচন পাকিস্তানে হবে এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা হবে। এই নির্বাচন অনুষ্ঠিত হয় ডিসেম্বর ১৯৭০ সালে। ফলাফল প্রকাশিত হওয়ার পর পুরো পাকিস্তান চমকে যায়। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসনে জয়লাভ করে। ৩১৩ আসনের জাতীয় পরিষদে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন। অর্থাৎ পুরো পাকিস্তান শাসন করার প্রধানমন্ত্রী এবার আসতে চলেছিল পূর্ব পাকিস্তান থেকে। স্বাভাবিকভাবেই পশ্চিম পাকিস্তানে বসে থাকা রাজনীতিবিদ ও সামরিক নেতারা এই বিষয়টা একেবারেই পছন্দ করেনি। পাকিস্তান পিপলস পার্টি এবং পশ্চিম পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান জুলফিকার আলী ভুট্টো ও অন্যান্য দলগুলি একসঙ্গে মিলে এই নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করেন। এর ফলস্বরূপ জাতীয় পরিষদে অধিবেশন ডাকা হয়নি এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। এই পুরো ঘটনা পূর্ব পাকিস্তানের মানুষের কাছে এক প্রকার তামাশা ও প্রতারণার মতোই মনে হয়েছিল। তারা নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছিল বলে অনুভব করছিল। এই কারণেই শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু করেন। ব্যাপক প্রতিবাদ ও ধর্মঘট শুরু হয়। সাধারণ মানুষ ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয় এবং খুব দ্রুতই একটি শক্তিশালী বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন শক্তি গড়ে ওঠে। এই আন্দোলনের একটাই দাবি ছিল, একটা রাষ্ট্র, একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। রাষ্ট্রপতি ইয়াহিয়া খান বুঝতে পেরেছিলেন তিনি পূর্ব পাকিস্তানের উপর থেকে তার নিজের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারাচ্ছেন। তাই ১৯৭১ সালের মার্চ মাসে এই আন্দোলন দমন করার জন্য একটা বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই অভিযান সমস্ত নিষ্ঠুরতার সীমা অতিক্রম করেছিল। এই অভিযানের নাম ছিল অপারেশন সার্চ লাইট। ১৯৭১ সালের ২১শে মার্চ রাতে আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু হয়। পরের দিন শেখ মুজিবুর রহমানকে পূর্ব পাকিস্তান থেকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে পাঠানো হয়। কিন্তু গ্রেপ্তার হওয়ার আগে তিনি একটি বেতার ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এদিকে পাকিস্তানি সেনাবাহিনী পুরো পূর্ব পাকিস্তান জুড়ে গণহত্যা শুরু করে। ভারী অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো শুরু করে। আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের নির্মমভাবে হত্যা করে। এই পুরো হত্যাযজ্ঞে প্রায় ৩০ লক্ষ মানুষ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে প্রাণ হারান। অপারেশন সার্চলাইটের জবাবে কিছু সিনিয়র বাঙালি সেনাকর্তা প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেন। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য তারা একটা বাহিনী গঠন করেন, যার নাম মুক্তি বাহিনী। তবে শুরুতে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর সামনে মুক্তি বাহিনী খুব বেশি কিছু করতে পারছিল না। এই সময় আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসে। তারা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে সাহায্যের আবেদন জানান। পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারের হাত থেকে বাঁচতে লক্ষ লক্ষ সাধারণ মানুষ শরণার্থী হয়ে ভারতে আসতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই ১ কোটিরও বেশি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। এদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে আশ্রয় নিয়েছিল।
ভারত উদারভাবে এই মানুষদের জন্য নিজের সীমান্ত খুলে দিয়েছিল, কিন্তু এত বিশাল সংখ্যক শরণার্থীর দায়িত্ব নেওয়া ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাসস্থান, খাদ্য, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনের সম্পূর্ণ দায়িত্ব ভারতের উপর এসে পড়ে। সেই সময় ভারতের অর্থনীতি খুব শক্তিশালী ছিল না, তাই সরকার ভারতীয় নাগরিকদের উপর 5 পয়সার একটা শরণার্থী কর আরোপ করতে বাধ্য হয়, যা চিঠি পাঠানোর সময় স্ট্যাম্প কিনতে দিতে হতো। কিন্তু এত কিছুর পরেও এই বোঝা এতটাই বড় হয়ে উঠেছিল যে ভারতের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়তে থাকে। একসঙ্গে শরণার্থী শিবির এবং তার সঙ্গে পাশাপাশি এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুব দ্রুত কিছু একটা করার প্রয়োজন অনুভব করেন। এই শরণার্থী সমস্যা এবং পূর্ব পাকিস্তান চলতে থাকা গণহত্যা বন্ধ করার জন্য 1971 সালের এপ্রিল মাসে ইন্দিরা গান্ধী ভারতের সেনাপ্রধান শ্যাম মানিক শাওকে এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটা বৈঠক ডাকেন। তিনি চেয়েছিলেন ভারতীয় সেনাবাহিনী যেন অবিলম্বে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান করে এবং বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করে। তিনি চেয়েছিলেন ভারতীয় সেনাবাহিনী যেন অবিলম্বে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যাতে বাংলাদেশ স্বাধীন হতে পারে এবং শরণার্থী নিজেদের ঘরে ফিরতে পারে। কিন্তু শ্যাম মানিক শাও তখনই আক্রমণ চালাতে আপত্তি জানান। এর পিছনে তিনি দুটো যুক্তি দেন। তার প্রথম যুক্তি ছিল ভারতীয় সেনাবাহিনী তখন এত বড় আকারের যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। সেনাবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন ছিল এবং যুদ্ধের জন্য সঠিক জায়গায় তাদের পুনরায় অবস্থান নিতে সময় লাগবে। পাশাপাশি যুদ্ধের জন্য প্রয়োজনীয় গোলাবারুদের পর্যাপ্ত ব্যবস্থা করতেও সময় দরকার ছিল। আর দ্বিতীয় যুক্তি ছিল এই সময় আবহাওয়া যুদ্ধের জন্য একেবারেই ঠিক ছিল না। পূর্বাঞ্চলে মে মাসে বর্ষাকাল শুরু হয়, যার ফলে অনেক এলাকা জলাভূমিতে পরিণত হয়ে যায়। এতে ভারতীয় সেনাবাহিনীর অগ্রগতি অত্যন্ত ধীর হয়ে পড়ত এবং পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠত। সেই সঙ্গে বরফ গলার কারণে হিমালয়ের বহু গিরিপথ খুলে যায়, যার ফলে চীনের দ্বারা ভারতের উপর আক্রমণও হতে পারে। এর ফলে ভারতকে 3 দিক থেকে যুদ্ধের মুখোমুখি হতে হতো। শ্যাম মানিক শাওয়ের তাৎক্ষণিক যুদ্ধ না করার যুক্তি শোনার পর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার সঙ্গে সহমত হন, কিন্তু তিনি এটাও বুঝেছিলেন যে আমেরিকা ও চীন এই দুটো দেশই পাকিস্তানের পক্ষে রয়েছে। তাই যুদ্ধে যাওয়ার আগে ভারতের কূটনৈতিকভাবে কোনো একটা বড় দেশের সমর্থন দরকার। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে যুদ্ধের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে নভেম্বরের শেষ দিক, অর্থাৎ প্রায় 4 মাস পরে, এবং এই সময়ের মধ্যে ভারতীয় সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুতি নেবে এবং ভারত সরকার কূটনীতির মাধ্যমে বিশ্ব জনমতকে পাকিস্তানের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি সম্ভব হয় আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে যুদ্ধ ছড়ায় বাংলাদেশকে স্বাধীন করার চেষ্টা করা হবে। এরপর 1971 সালের 15ই মে ভারতীয় সেনাবাহিনী অপারেশন জ্যাকপট শুরু করে। এতে ভারত সরাসরি আক্রমণ না করে পূর্ব পাকিস্তানের মুক্তিবাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিতে শুরু করে, যাতে তারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে তাদেরকে দুর্বল করতে পারে। ঠিক সেই সময় ভারতের বিদেশমন্ত্রী শরণ সিং ও অন্যান্য মন্ত্রীরা একটা কূটনৈতিক অভিযান শুরু করেন। তারা বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় প্রতিনিধি দল পাঠায়, সেখানকার সরকারগুলোর কাছে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার অনুরোধ জানান। জাতিসংঘেও পাকিস্তানের বিরুদ্ধে একটা প্রস্তাব পেশ করা হয়। শরণার্থী সংকটের কারণে ভারত প্রায় সর্বত্রই সহানুভূতি পায়, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ কেউই নেয় না। যে আমেরিকা নিজেকে গণতন্ত্রের রক্ষক বলে দাবি করে, সে আমেরিকায় তখন গণতন্ত্রের হত্যার কাজে পাকিস্তানকে সমর্থন করছিল। পাকিস্তান শুধু যে আমেরিকার ঘনিষ্ঠ ছিল তাই নয়, আমেরিকা চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই কারণেই মার্কিন প্রেসিডেন্ট নিক্সন এবং জাতীয় উপদেষ্টা হেনরি কিসিঞ্জার পাকিস্তানের বিরুদ্ধে যেতে চাননি, বরং তারা পাকিস্তানকে সামরিক ও আর্থিক সাহায্য দিচ্ছিলেন। ভারত জানত যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তান পশ্চিম সীমান্ত থেকে আক্রমণ করবে, যাতে ভারতকে 2 দিক থেকে যুদ্ধ করতে হয়। তাই ভারতীয় সেনাবাহিনী 2 দিকেই লড়াই করার জন্য প্রস্তুত ছিল। নভেম্বরের শেষ সপ্তাহে ইন্দিরা গান্ধী সেনাবাহিনীকে চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন। প্রায় 1 সপ্তাহ পর 4 ডিসেম্বর ভারত পাকিস্তানের বিরুদ্ধে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করতে যাচ্ছিল। ভারতের প্রস্তুতি দেখে পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান বুঝে গিয়েছিলেন যে ভারত যে কোনো সময় পূর্ব পাকিস্তানে আক্রমণ করতে পারে। তিনি যে কোনো মূল্যে ভারতের মনোযোগ পূর্ব দিক থেকে সরাতে চেয়েছিলেন। সেই কারণেই ভয় পেয়ে 1971 সালের 3 ডিসেম্বর অপারেশন চেঙ্গিস খান শুরু করেন, যার মাধ্যমে পাকিস্তান পশ্চিম দিক থেকে ভারতকে আক্রমণ করে। সন্ধ্যা 5:45 পাকিস্তানের যুদ্ধবিমানগুলো ভারতের একাধিক বিমান ঘাঁটির উপর উড়ে আসে। পাঠানকোট, অমৃতসর এবং আগ্রার মতো অনেক বিমান ঘাঁটিতে ভারী গোলাবর্ষণ করা হয়। কিন্তু এই পুরো হামলায় ভারতের কেবল রানওয়েগুলোই ক্ষতিগ্রস্ত হয়, যেগুলো কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয়রা মেরামত করে ফেলে। যখন ইন্দিরা গান্ধী ও অন্যান্য কর্তৃপক্ষ এই হামলার খবর পান, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কারণ প্রথম আক্রমণ করে পাকিস্তানি যুদ্ধের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নিয়েছিল। রাত 10:45 শ্যাম মানিক শাও ইন্দিরা গান্ধীকে পরিস্থিতি সম্পর্কে জানান এবং আনুষ্ঠানিকভাবে আক্রমণের অনুমতি চান। কিছুক্ষণ পর ইন্দিরা গান্ধী চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং আক্রমণের অনুমতি দেন। তারপর তিনি অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। Hours ago, soon after 5:30 p.m. on the 3rd of December,
Pakistan launched a full-scale war against us. পরদিন অর্থাৎ 4 ডিসেম্বর সকালে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের উপর আরও দ্বিগুণ শক্তিশালী আক্রমণ চালায়, যার ফলে পাকিস্তানের বিমানঘাঁটি ও যুদ্ধবিমানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ভারতীয় নৌবাহিনী ইস্টার্ন ফ্লিট পূর্ব পাকিস্তানের দুটি বন্দর চট্টগ্রাম ও কক্সবাজার আক্রমণের জন্য এগিয়ে যায়। ভারতের বিমান বাহিনী জাহাজ আইএনএস বিক্রান্ত থেকে 12টি যুদ্ধবিমান দিয়ে এয়ার টু গ্রাউন্ড রকেটের মাধ্যমে 2 বন্দরে আঘাত হানা হয় এবং সেইগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই রাতে ভারতীয় নৌবাহিনী পশ্চিম ফ্রন্টে অপারেশন ট্রাইডেন্ট শুরু করে, যার লক্ষ্য ছিল করাচি বন্দর আক্রমণ করা। সেই সময় ভারতের কাছে এমন কোনো বড় যুদ্ধ জাহাজ ছিল না যা রাতে ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে, কিন্তু ভারত সদ্য সোভিয়েত ইউনিয়ন থেকে ওষা শ্রেণীর ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ কিনেছিল। এগুলি আকারে ছোট হলেও P-15 টার্মিনেট এর মতো ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ছিল। তবে সমস্যা ছিল এই জাহাজগুলো খুব বেশি দূরত্ব অতিক্রম করতে পারত না, অর্থাৎ নিজের শক্তিতে করাচি বন্দরে পৌঁছানো সম্ভব ছিল না। তাই নৌবাহিনী একটা কৌশল গ্রহণ করে। এই ক্ষেপণাস্ত্র জাহাজটিকে বড় যুদ্ধ জাহাজ আইএনএস ক্লিন্টনের সঙ্গে বেঁধে করাচির কাছাকাছি নিয়ে যাওয়া হয়। বন্দরের একেবারে কাছে পৌঁছানোর পরেই জাহাজগুলো চালু করা হয়। রাত প্রায় 10:30 নাগাদ এই ক্ষেপণাস্ত্র জাহাজগুলো থেকে ভয়াবহ হামলা চালানো হয়। বন্দরে নোঙর করা পাকিস্তানের যুদ্ধজাহাজ পিএনএস খাইবার ও পিএনএস মাহফুজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে ডুবে যায় এবং তাদের ভেনাস চ্যালেঞ্জার জাহাজটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সেখানে রাখা তেলবাহী ট্যাঙ্কারগুলোতেও আঘাত হানা হয়, যার ফলে পুরো করাচি বন্দর ভয়াবহ আগুন লেগে যায়। এই আগুন কয়েকদিন ধরে জ্বলতে থাকে। ভারতের এই পাল্টা আক্রমণ দেখে পাকিস্তান হতবাক হয়ে যায়, কিন্তু এটা ছিল কেবল শুরু। লঙ্গেওয়ালা রাজস্থানের মরু অঞ্চলের একটা ছোট্ট শহর। যুদ্ধের সময় লঙ্গেওয়ালা পোস্টে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের মাত্র একটা কোম্পানি মোতায়েন ছিল, যেখানে মোট 120 জন সৈন্য ছিল। তাদের কমান্ডার ছিলেন মেজর KS চাঁদপুরি। রাতের অন্ধকারে সুযোগ বুঝে পাকিস্তানি সেনাবাহিনী সেখানে 2000 থেকে 3000 জন সৈন্য আক্রমণ চালায়। শুধু সংখ্যায় বেশি নয়, তাদের কাছে ছিল ভারী আর্টিলারি গান এবং প্রায় 45টি ট্যাঙ্ক। এই আক্রমণ প্রতিহত করতে ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজন ছিল ভারতীয় বিমান বাহিনীর সাহায্য। জয়সলমীর এয়ারবাসে 4টি হান্টার বিমান উপস্থিত ছিল, কিন্তু সেগুলো রাতের সময় অ্যাটাক করার জন্য ফিট ছিল না। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো একমাত্র 300 মিটার দূরে ছিল এবং মেজর চাঁদপুরিকে যে কোনো মূল্যে সারা রাত তাদের অগ্রগতি থামিয়ে রাখতে হতো। তিনি তার মেশিন গানারদের নির্দেশ দেন যেন উচ্চমাত্রায় লাগাতার গুলি চালাতে থাকে। এই গুলির ক্যালিবার খুব কম ছিল। প্রবল গুলিবর্ষণ দেখে পাকিস্তানিরা মনে করলো যে লঙ্গেওয়ালা পোস্টে হাজার হাজার ভারতীয় সৈন্য মোতায়েন রয়েছে। এছাড়া সেখানে যে কাঁটাতারের বেড়া ছিল, যেগুলো ভারতীয়রা নিজেদের পোস্ট চেনার জন্য বসিয়েছিল, কিন্তু পাকিস্তানরা ভাবল এগুলো মাইন ফিল্ড। তারা ধারণা করলো সামনে মাইন আছে যা তাদের ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। এত সৈন্যের মুখোমুখি হওয়া এবং রাতে মাইন পরিষ্কার করা ঠিক হবে না ভেবে পাকিস্তানিরা সকাল পর্যন্ত অপেক্ষা করলো। এইদিকে সকাল হতেই ভারতীয় বিমান বাহিনী জয়সালমীর থেকে হান্টার বিমানের সহায়তা পাঠায়। বিমানগুলো একের পর এক পাকিস্তানি ট্যাঙ্কের উপর ভারী বোমা বর্ষণ করে। এতে ডজনের পর ডজন পাকিস্তানি ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। 6 ডিসেম্বর রাতের মধ্যে পাকিস্তানি সেনারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। শেষ পর্যন্ত তারা চরম পরাজয়ের মধ্যে পিছু হটতে বাধ্য হয়। 7 ডিসেম্বরের মধ্যে পূর্ব দিকেও ভারতীয় সেনাবাহিনী ব্যাপক সাফল্য অর্জন করে। পূর্ব পাকিস্তানের প্রথম বড় শহর যশোর মুক্ত হয়। বাংলাদেশকে পুরোপুরি মুক্ত করতে ভারতীয় সেনাবাহিনীর জন্য ঢাকা দখল করা অত্যন্ত জরুরি ছিল, কারণ ঢাকা ছিল পূর্ব পাকিস্তানের রাজধানী। কিন্তু সেখানে পৌঁছানো সহজ ছিল না। উত্তর পূর্ব সেক্টর থেকে অগ্রসর হওয়া ভারতীয় সেনারা 10 ডিসেম্বরের মধ্যে সিলেট শহর দখল করে। তারপর তাদের মেঘনা নদী পার করে ঢাকার দিকে এগোতে হতো, কিন্তু পথে বড় বাধা ছিল আশুগঞ্জ। পাকিস্তান সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছিল, যাতে ভারত মেঘনা নদী পার হতে না পারে। সেখানে যুদ্ধ হলে অনেক দিন লাগতো এবং বহু প্রাণহানি হতো। তাই সেখানে উপস্থিত লেফটেন্যান্ট জেনারেল স্বাগত সিং এমন এক সিদ্ধান্ত নেন যার ফলে ভারত কোনো যুদ্ধ ছাড়াই আশুগঞ্জ জয় করে নেয়। ভারতীয় সেনাবাহিনীর IM হেলিকপ্টার ব্যবহার করে সরাসরি মেঘনার ওপারে 4000 ভারতীয় সৈন্যকে এয়ারলিফট করে। ফলে আশুগঞ্জ কার্যত বাইপাস হয়ে যায়। সেখানে অবস্থানরত পাকিস্তানি সেনারা শুধু তাকিয়ে দেখতেই থাকে, কিন্তু কিছুই করতে পারে না। ভারতীয় সেনাবাহিনী সব দিক থেকে অগ্রসর হচ্ছিল এবং ঢাকা আর খুব একটা দূরে ছিল না। এমন সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুদ্ধে পাকিস্তানের পক্ষে নেমে আসে, সেই দেশটা আমেরিকা। পাকিস্তানের সমর্থনে আমেরিকা নৌবাহিনীর টাস্কফোর্স 74 বঙ্গোপসাগরের দিকে পাঠায়। এই বহরও ছিল বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী, 8টি নৌজাহাজ এবং একটি পারমাণবিক আক্রমণকারী সাবমেরিন। একই সঙ্গে ব্রিটেনও তাদের বিরুদ্ধে আরব সাগরের দিকে তাদের ঈগল বিমানবাহী রণতরী এবং কিছু নৌজাহাজ পাঠায়। পাকিস্তান, আমেরিকা ও ব্রিটেন একসঙ্গে 3টি দেশের মোকাবিলা করা ভারতের পক্ষে প্রায় অসম্ভব ছিল। কিন্তু পাকিস্তান ও আমেরিকা হয়তো ভুলে গেছে যে ভারতেরও একজন বন্ধু আছে। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে করা চুক্তির
ভিত্তিতে ভারত তাদের সাহায্য চায়। সোভিয়েত ইউনিয়নও কোনো দেরি না করে তাদের প্যাসিফিক ফ্লিট ভারতের সমর্থনে পাঠায়। এই বহরে ছিল 5-6টি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সাবমেরিন। সোভিয়েত নৌজাহাজ মার্কিন জাহাজকে ঘিরে ফেলে এবং ব্রিটিশ নৌবহরের পথ অবরোধ করে দেয়। পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় আমেরিকা এবং ব্রিটিশ তাদের এগোনো সাহস দেখায়নি, ফলে ভারতের ওপর থেকে একটা বিশাল রিস্ক সরে যায়। 11ই ডিসেম্বরের মধ্যে ভারতীয় সেনাবাহিনী দ্রুত এগোতে থাকে এবং সব দিক থেকে জয় অর্জন করে। পরিস্থিতি দেখে পাকিস্তানের বিশাল সেনাদল উত্তর দিক থেকে ঢাকার দিকে পিছুতে হতে শুরু করে। যদি এইসব সৈন্য ঢাকায় পৌঁছে সেখানে ঢাকা বাহিনীর সঙ্গে যুক্ত হতো, তাহলে ঢাকা দখল করা ভারতের পক্ষে আরও কঠিন হয়ে যেত। তাই ভারতীয় বিমান বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে একটা অভিযান চালায়। বিমান বাহিনীর প্রায় 50টা পরিবহন বিমান টাঙ্গাইল অঞ্চলে প্রায় 800 জন ভারতীয় প্যারাট্রপারকে নামিয়ে দেয়। এর ফলে পাকিস্তানিদের ঢাকায় যাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যায়। এই মিশনটি অত্যন্ত সফল হয় এবং ভারতকে জয়ের কাছে নিয়ে চলে যায়। 14ই ডিসেম্বরের মধ্যে ঢাকা সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয় এবং ভারত পাকিস্তানের কাছে আত্মসমর্পণের দাবি জানায়। কিন্তু তখনও পাকিস্তান আত্মসমর্পণ করেনি। এমন পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনী একটা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পায়। জানা যায় পূর্ব পাকিস্তানের গভর্নর ঢাকার গভর্নমেন্ট হাউসে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করতে যাচ্ছেন, যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বৈঠক চলাকালীন ভারতীয় বিমান বাহিনী এমন এক আঘাত হানে যা পাকিস্তানকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। উইং কমান্ডার বিসনাই এবং তার 3 জন পাইলটকে নিয়ে MiG-21 বিমান নিয়ে তীব্র বিমান হামলা চালান। পুরো গভর্নমেন্ট হাউস ধোঁয়ায় ঢেকে যায়। গভর্নর AM মালিক প্রাণ বাঁচাতে শেল্টারে পালিয়ে আসে এবং কাঁপতে কাঁপতে নিজের হাতে পদত্যাগপত্র লিখতে শুরু করেন। গভর্নরের পদত্যাগের সঙ্গে সঙ্গেই পূর্ব পাকিস্তানি সরকারের মেরুদণ্ড ভেঙে যায়। 15ই ডিসেম্বরের মধ্যে পাকিস্তানি সৈন্যরা মানসিকভাবে পরাজয় স্বীকার করে নেয়। ভারতীয় সেনাবাহিনী ঢাকা দখল করে এবং ভারতীয় নৌবাহিনী সমুদ্রপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। পাকিস্তানিদের পালানোর আর কোনো পথ খোলা ছিল না। অনেক পাকিস্তানি সৈন্য প্রাণ বাঁচাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ভবনে লুকিয়ে পড়ে। এই সময় স্যাম মানেকশাও ভারতীয় বাহিনীর পক্ষ থেকে পাকিস্তানি কমান্ডার জেনারেল নিয়াজির উদ্দেশ্যে বার্তা পাঠান, যেখানে নিঃশর্তভাবে আত্মসমর্পণের কথা বলা হয়। এই বার্তাগুলোর ফলে পাকিস্তানি সেনাদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার চিফ অফ স্টাফ জেনারেল মেজর জ্যাকবকে 16ই ডিসেম্বর জেনারেল নিয়াজির কাছে আত্মসমর্পণ নিয়ে আলোচনা করতে পাঠানো হয়। কয়েক ঘন্টার টানটান আলোচনার পর জেনারেল নিয়াজি আত্মসমর্পণে সম্মত হন। সেদিনই ঢাকার রমনা রেসকোর্সে পাকিস্তানের আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার তত্ত্বাবধানে জেনারেল নিয়াজি প্রকাশ্যে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন এবং কাঁদতে কাঁদতে নিজের অ্যাপলেট ও রিভলভার খুলে জেনারেল আরোরার হাতে তুলে দেন। এই ঘটনা পুরো পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের প্রতীক হয়ে থাকে। এর মাধ্যমে প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর মধ্য দিয়ে শেষ হয় এবং বাংলাদেশ স্বাধীন হয়। যুদ্ধের পর ভারত পাকিস্তানি সৈন্যদের যুদ্ধবন্দী হিসাবে রাখে এবং জেনেভা চুক্তি অনুযায়ী তাদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে ভারত 1 কোটিরও বেশি শরণার্থী নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তা করে। পরবর্তী কয়েক মাসের মধ্যে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন এবং একের পর এক দেশ বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় এবং ভারতের সহায়তায় বাংলাদেশ পুনর্গঠনের কাজ শুরু করে। এই ভিডিওটিতে সেই ভারতীয় সৈন্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি যারা এই যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, এবং এটি আমাদের দেশ ভারতের প্রতিও শ্রদ্ধা, যে সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।